জাত ব্যবস্থার বিলুপ্তি এই বইটিতে 21 থেকে 26 নম্বর পৃষ্ঠায় ডক্টর আম্বেদকর সমাজ সংস্কারের ব্যাপারে কংগ্রেস এবং সেই কংগ্রেস দলের তাবর তাবর নেতাদের অসহযোগিতার কথা বলেছেন। জানব সেই ইতিহাস। ডক্টর আম্বেদকর বলছেন যে স্বর্গে যাওয়ার পথের মতো ভারতবর্ষের সমাজ সংস্কারের পথ বহু বাধা বিপত্তিতে পরিপূর্ণ। ভারতবর্ষে সমাজ সংস্কারের জন্য কতিপয় খুব অল্প পরিমাণ বন্ধু মিলতে পারে, কিন্তু সমালোচক মিলবে অসংখ্য। সমালোচকদের দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এক শ্রেণীর সমালোচক হলো রাজনৈতিক সংস্কারবাদীরা, আর এক শ্রেণীর সমালোচক হলো সমাজতন্ত্রবাদীরা। একসময় একথা স্বীকার করা হয়েছিল যে সামাজিক উন্নতি ব্যতীত ব্যক্তি ও সমাজ জীবনের কোনো ক্ষেত্রে স্থায়ী উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও আচার ব্যবহারের জন্যে হিন্দু সমাজের অগ্রগতি হচ্ছে না, এবং ক্ষতিকারক সামাজিক রীতিনীতি ও আচার ব্যবহারের মূলোৎপাটন করার জন্য আমাদের অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সত্য ঘটনার স্বীকৃতির ফলে জাতীয় কংগ্রেসের জন্মের সঙ্গে সঙ্গে সামাজিক সম্মেলন বা দি সোশ্যাল কনফারেন্সের জন্ম হয়েছিল। দেশের রাজনৈতিক সংগঠনের দুর্বলতার দিকগুলি ব্যাখ্যা করা ছিল কংগ্রেসের কাজ, এবং সামাজিক সম্মেলন দল সামাজিক কাঠামোর যে দুর্বলতা সেই দিকগুলির অপসারণের বিষয়ে কাজ করত। কিছুদিন যাবৎ একই প্যান্ডেলে কংগ্রেস ও সামাজিক সম্মেলন নামক দল দুইটি বাৎসরিক অধিবেশন এবং একযোগে সাধারণ কাজকর্ম করত, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে দলের শাখা দুইটি পৃথক হয়ে গেল। ডক্টর আম্বেদকর কথা বলছেন, একটি শাখা রাজনৈতিক সংস্কারবাদী দলে পরিণত হলো এবং আরও একটি শাখা সমাজ সংস্কার দলে পরিণত হলো। দুই দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলো এবং রাজনৈতিক সংস্কারবাদী দল জাতীয় কংগ্রেসকে সমর্থন জানালো এবং সমাজ সংস্কারক দল জাতীয় সম্মেলন শাখাকে সমর্থন জানালো। দুইটি শাখা পরস্পর বিরোধী গোষ্ঠীতে পরিণত হলো। এখানে প্রধান বিচার্য বিষয় এই ছিল যে রাজনৈতিক সংস্কারের পূর্বে সামাজিক সংস্কার হওয়া উচিত কি না, এই প্রশ্ন জাগছে। ডক্টর আম্বেদকর কথা বলছেন, এই দোনামোনা সমাধানের জন্য সমাজ সংস্কারক দল এবং রাজনৈতিক সংস্কারক দল 10 বছর যাবৎ পরস্পর সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, কিন্তু অবশেষে সমাজ সংস্কারক দলের ভাগ্যের দ্রুত অবনতি ঘটে গেল। সমাজ সংস্কার দলের সভাপতি বিভিন্ন অধিবেশনে দুঃখ করে বলেন যে বেশিরভাগ শিক্ষিত হিন্দু রাজনৈতিক উন্নতির পক্ষে রয়েছে এবং সমাজ সংস্কারে উদাসীন তারা। সমাজ সংস্কারক দলের বার্ষিক অধিবেশনে খুবই কম লোক জমায়েত হয়, অথচ কংগ্রেস দলের সভায় জনতার ভিড় বেশি দেখা যায়। সমাজ সংস্কারের প্রতি শিক্ষিত হিন্দুর উপেক্ষা ও উদাসীনতার ফলে রাজনীতিবিদরা সমাজ সংস্কারের কার্যকলাপের প্রতি চরম বিরোধিতা করতে শুরু করলেন। কংগ্রেস দল ভদ্রতা সহকারে সমাজ সংস্কারক দলকে, অর্থাৎ যারা চাই এই সমাজ কুসংস্কার মুক্ত হোক, তাদের প্যান্ডেল ব্যবহার করতে দিত, কিন্তু স্বর্গত তিলকের নেতৃত্বে তিলক সেটুকু ভদ্রতাও তুলে দেওয়া হলো এবং দুই দলের মধ্যে শত্রুতা এমন পর্যায়ে পৌঁছলো যে যখনই সমাজ সংস্কারক দলের লোকজন পৃথক প্যান্ডেল করার ইচ্ছা প্রকাশ করত, তখনই কিন্তু কংগ্রেস দল থেকে এমনভাবে হুমকি দেওয়া হতো যে যদি সমাজ সংস্কারক দলের লোকজন পৃথক প্যান্ডেল তৈরি করে তবে তা পুড়িয়ে দেওয়া হবে। এই রূপে কালক্রমে রাজনৈতিক সংস্কারবাদী দল জয়লাভ করলো এবং সমাজ সংস্কারক দলটি নিশ্চিহ্ন হয়ে গেল এবং লোকে সমাজ সংস্কারের যে কথা সেটা ভুলে গেল। 1892 খ্রিস্টাব্দে কংগ্রেসের এলাহাবাদ এর অষ্টম অধিবেশনে মিস্টার ডব্লিউ.সি. ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করলেন। সমাজ সংস্কারক দলটির যে মৃত্যু ঘণ্টা তিনি বাজিয়ে দিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে। ডক্টর আম্বেদকর কথা বলছেন, সমাজ সংস্কারের প্রতি কংগ্রেস দলের মনোভাব ডব্লিউ.সি. ব্যানার্জির বক্তৃতা থেকে জানা যাবে। তাই আমি এখানে মিস্টার ব্যানার্জির বক্তৃতার কিছু অংশ উদ্ধৃতি দিচ্ছি। মিস্টার ব্যানার্জি বলেন যে যারা একথা বলেন যে আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমরা রাজনৈতিক সংস্কারের উপযুক্ত হব না, তাদের সঙ্গে আমি কোনো মতে একমত হতে পারছি না। সামাজিক সংস্কার ও রাজনৈতিক সংস্কারের মধ্যে কোনো যোগাযোগ আমি দেখতে পাই না।
অন্যান্য দেশের মতো আমাদের বিধবাদের বিয়ে হয় না এবং আমাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। সেজন্য কি আমরা রাজনৈতিক সংস্কারের উপযুক্ত নই? ডব্লিউসি ব্যানার্জি বলছেন কথা। যেহেতু আমাদের বিধবারা এবং মেয়েরা আমাদের সহিত বন্ধু বান্ধবদের বাড়িতে যায় না, অথবা আমাদের মেয়েদের অক্সফোর্ড বা কেমব্রিজে পাঠানো হয় না, সেজন্য কি আমরা রাজনৈতিক সংস্কারের উপযুক্ত নই? উমেশচন্দ্র ব্যানার্জির বক্তৃতায় খুব হাততালি পড়ল কংগ্রেসের সভাতে। রাজনৈতিক সংস্কারের বিষয়টির উপর ডব্লিউসি ব্যানার্জির মতের বর্ণনা দেওয়া হলো। কংগ্রেসের জয়লাভের ফলে অনেক লোক খুশি হয়েছিল, কিন্তু যারা সমাজ সংস্কারের গুরুত্বের উপর বিশ্বাস রাখেন তারা প্রশ্ন করতে পারেন, মিস্টার ব্যানার্জির যুক্তি কি চূড়ান্ত? তার কথা কি চূড়ান্তভাবে প্রমাণ করে যে রাজনৈতিক সংস্কারের সঙ্গে সমাজ সংস্কারের কোনো সম্পর্ক নেই? এই বিষয়টি ভালোভাবে বোঝা যাবে যদি আমি মিস্টার ব্যানার্জির যুক্তি খণ্ডন করে পাল্টা যুক্তি উপস্থাপন করি। এজন্য অস্পৃশ্য মানুষেরা উচ্চবর্ণের হিন্দুদের নিকট থেকে কিরূপ ব্যবহার পেয়ে থাকে তার কিছু বর্ণনা আমি দিতে চাই। ডক্টর আম্বেদকর এই কথা কিন্তু বলছেন। তিনি বলছেন যে মারাঠা দেশে পেশোয়াদের রাজত্বকালে অস্পৃশ্য জাতিসমূহের কোনো মানুষকে সরকারি রাস্তা দিয়ে যাতায়াত করতে দেওয়া হতো না। কারণ কি? যদি তার ছায়ায় হিন্দুর দেহ অপবিত্র হয়। এই অস্পৃশ্য মানুষকে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তার হাতে অথবা গলায় একটি সাদা রঙের সুতা পরিধান করতে হতো বা পরতে হতো, যাতে ভুলক্রমে হিন্দুরা অস্পৃশ্য মানুষের ছায়ার দ্বারা অপবিত্র না হয়। পেশোয়াদের রাজধানী পুনাতে একজন অস্পৃশ্য মানুষকে পথ দিয়ে চলার সময় কোমরে দড়ি বেঁধে তার সঙ্গে ঝাঁটা বেঁধে সেই সঙ্গে ঝাঁটাটাকে রাস্তার মাটি দিয়ে টানতে টানতে চলতে হতো, যাতে সেই ঝাঁটাটার সাহায্যে অস্পৃশ্য মানুষের পায়ের ধুলা রাস্তার বাইরে চলে যায় এবং অস্পৃশ্য মানুষের পায়ের ধুলা রাস্তা দিয়ে চলার সময় হিন্দুদের পায়ে না লাগে। পুনার রাস্তা দিয়ে চলার সময় একজন অস্পৃশ্য মানুষকে গলায় মাটির পাত্র ঝুলিয়ে চলতে হতো। সেই মাটির পাত্রে তাকে থুতু ফেলতে হতো এবং রাস্তায় থুতু ফেলার অধিকার অস্পৃশ্য মানুষের তখন ছিল না। কারণ অস্পৃশ্য মানুষের মুখের থুতু যদি রাস্তায় পড়ে এবং না জেনে যদি রাস্তায় ও থুতু কোনো হিন্দু পা মারিয়ে দেয় তাহলে তার দেহ অপবিত্র হয়ে যেতে পারে। এবার আমি আধুনিক ইতিহাস থেকে উদাহরণ দিচ্ছি। মধ্য ভারতের বালাই নামক অস্পৃশ্য জাতির উপর হিন্দুদের অত্যাচারের কাহিনী সকলের জানা দরকার। ডক্টর আম্বেদকর এই উদ্ধৃতিগুলি দিচ্ছেন তার জাত ব্যবস্থার বিলুপ্তি বইয়ে। 1928 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি দি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বালাই জাতির উপর হিন্দুদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হয়েছিল। সংবাদপত্রে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা তার রিপোর্টে বলেছেন যে ইন্দোর জেলার 16টি গ্রামের প্যাটেল ও পাটোয়ারি সহ কলোটাস, রাজপুত এবং ব্রাহ্মণ প্রভৃতি উচ্চবর্ণের হিন্দুরা কানাইয়া, বিচলিহাপসি, বিচলি মারদানা প্রভৃতি গ্রামের বালাই গ্রামবাসীদের জানায় যে যদি তারা গ্রামে বাস করতে চায় তবে তাদের নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হবে। কি ছিল সেই নিয়মগুলি? নিয়মগুলি ছিল 1 নম্বর, যে বালাইরা সোনালী প্রলেপ দ্বারা পাগড়ি ব্যবহার করতে পারবে না। দ্বিতীয় নিয়ম ছিল রঙিন অথবা সুন্দর পাড়যুক্ত ধুতি ব্যবহার করতে পারবে না। তৃতীয় নিয়ম ছিল কোনো হিন্দু মারা গেলে তার আত্মীয় স্বজনদের মৃত্যু খবর জানানোর দায়িত্ব তাদের নিতে হবে, তা সেই আত্মীয় স্বজন যত দূরেই থাকুক না কেন। 4 নম্বর, হিন্দুদের বিয়েতে বরযাত্রীদের সঙ্গে তাদের গান বাজনা করতে হবে। 5 নম্বর, বালাই মেয়েরা সোনা অথবা রূপোর অলংকার এবং সুন্দর পোশাক পরতে পারবে না। 6 নম্বর, হিন্দু স্ত্রীলোকদের আতুর ঘরের সকল কাজ বালাই মেয়েদের অবশ্যই করতে হবে। এখনো দেখবেন যে নিম্ন সম্প্রদায়ের মহিলারাই কিন্তু সেই আতুর ঘরের কাজ করে থাকে। 7 নম্বর, বিনা মজুরিতে হিন্দুদের কাজ করে দিতে হবে এবং হিন্দুরা খুশি হয়ে যা মজুরি দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 8 নম্বর, যদি বালাইরা এইসব শর্তে বাস করতে না চায় তবে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। বালাইরা এইসব শর্ত মানতে অস্বীকার করেছিল। তখন হিন্দুরা তাদের বিরুদ্ধে লেগে গেল। গ্রামের জলের পাতকুয়ো থেকে জল নেওয়া বন্ধ করে দেওয়া হলো। বালাইরা গ্রামের পাতকুয়োতে জল নিতে পারবে না। মাঠে
গরু মহিষ প্রভৃতি চরানো বন্ধ করা হলো বালাইদের। বালাইরা যাতে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ না করতে পারে তার সব রকম ব্যবস্থা করা হলো। মাঠে হিন্দুদের জমির উপর দিয়ে গিয়ে বালাইদের নিজ জমিতে চাষ করা নিষিদ্ধ হলো। অর্থাৎ বালাইদের যদি এমন জমি থাকে যে ওই জমিতে যেতে হলে অন্য হিন্দু কৃষকের জমির উপর দিয়ে যেতে হবে, তবে বালাইরা ওই জমি চাষ করার জন্য হিন্দুর জমির উপর দিয়ে যেতে পারবে না। হিন্দুরা তাদের গরু বাছুর বালাইয়ের মাঠে চড়াতে শুরু করলো, অথচ বালাইদের গরু বাছুর হিন্দুদের মাঠে চড়ানো নিষিদ্ধ হলো। বালাইরা মহারাজার দরবারে এই অত্যাচারের প্রতিকারের জন্য আবেদন করেছিল, কিন্তু রাজদরবার থেকে তারা সময় মতো কোনো সাহায্য পায়নি। তার ফলে অত্যাচার ক্রমাগত বেড়ে চলল। বাধ্য হয়ে স্ত্রী পুত্র সহ শত শত বালাই পরিবার পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে নিকটবর্তী ধর, দেওয়াস, বাগলি, ভোপাল, গোয়ালিয়র এবং অন্যান্য স্থানে চলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। নতুন স্থানে গিয়ে তাদের ভাগ্যে কি ঘটেছিল তা সহজে অনুমান করা যায়। গত বৎসর আম্বেদকর যখন বইটি লিখছেন তার আগে গত বছর গুজরাটের কবিথাগ নামক স্থানের ঘটনা স্মরণ করা এখানে দরকার। কবিথা নামক স্থানে হিন্দুরা সরকার কর্তৃক পরিচালিত স্কুলে পড়াশোনার জন্য অস্পৃশ্য জাতির মানুষের প্রতি এই হুকুম জারি করলো যে তারা যেন ওই স্কুলে কোনো ছেলে মেয়ে না পাঠায়। একটি পৌর অধিকার আদায় করার দুঃসাহস দেখানোর জন্য যে কবিথার অস্পৃশ্য মানুষরা কি দুঃখ কষ্ট ভোগ করেছিল সে কথা সকলেই জানে। তাই সে সম্বন্ধে খুঁটিনাটি আরও বিস্তারিত বর্ণনা করার এখানে প্রয়োজন নেই। ডক্টর আম্বেদকর এই কথা কিন্তু বলছেন। 1935 সালের নভেম্বর মাসে গুজরাটের আমেদাবাদ জেলার জানু নামক গ্রামে আর একটি ঘটনা ঘটেছিল। অবস্থা সম্পন্ন কিছু অস্পৃশ্য পরিবারের মেয়েরা পিতলের কলসি ও ধাতু নির্মিত পাত্রে জল আনতে শুরু করেছিল। অস্পৃশ্য মেয়েদের ধাতু নির্মিত পাত্রে জল আনতে দেখে হিন্দুদের আত্মসম্মানে আঘাত লাগলো এবং পথিমধ্যে অস্পৃশ্য মেয়েদের প্রতি তারা মারধর শুরু করলো। সম্প্রতি জয়পুর রাজ্যের চাকোয়াড়া গ্রামে অস্পৃশ্যদের প্রতি একটি গুরুতর অত্যাচারের ঘটনা ঘটেছিল। সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় যে চাকোয়াড়া গ্রামের একজন অস্পৃশ্য মহিলা তীর্থক্ষেত্র থেকে ফিরে এসে পুণ্য লাভের জন্য ওই গ্রামের অস্পৃশ্য প্রতিবেশীদের একটি ভোজে আমন্ত্রণ করেছিলেন। ওই ভোজে অন্যান্য খাদ্যদ্রব্যের মধ্যে ঘি পরিবেশনের ব্যবস্থা ছিল। ঘি ওই ভোজে যখন সকলেই একত্রে খেতে বসে খাওয়ার খেতে শুরু করলো, ঠিক সেই সময় শত শত উচ্চবর্ণের হিন্দুরা লাঠি এবং অস্ত্র প্রভৃতি নিয়ে ওই ভোজসভায় উপস্থিত হলো এবং ভোজনরত অস্পৃশ্য মানুষদের প্রতি গুরুতর প্রহার শুরু করলো, মারতে শুরু করলো। তাদের যাবতীয় খাদ্যদ্রব্য নষ্ট করলো। সকলে আত্মরক্ষার জন্য ফেলে ছুটোছুটি ভয়ে পালাতে বাধ্য হলো। ভোজনে নিযুক্ত নিরীহ অস্পৃশ্য মানুষের প্রতি এবং পৈশাচিক আক্রমণের কারণ কি ছিল? এই নিরীহ মানুষের প্রতি পৈশাচিক আক্রমণের কারণ কি ছিল? তার কারণ ছিল এই যে যেহেতু অস্পৃশ্য মানুষদের ভোজে ঘি পরিবেশন করা হয়েছিল, আর হিন্দু সমাজে অস্পৃশ্য মানুষদের ঘি খাওয়ার অধিকার নেই। নিঃসন্দেহে ঘি ধনী মানুষদের একটি বিলাসিতাপূর্ণ খাদ্য। কিন্তু কেই একথা চিন্তা করতে পারে কি যে ঘি খাওয়া একটি উচ্চ সামাজিক মর্যাদার চিহ্ন স্বরূপ? কিন্তু চাকোয়াড়া গ্রামের হিন্দুরা অন্যভাবে চিন্তা করেছিল। তাদের মতো অস্পৃশ্য মানুষদের ঘি খাওয়ার অধিকার নেই বা ছিল না। তাই ভোজসভায় ঘি পরিবেশন করার অপরাধে হিন্দুরা চাকোয়াড়া গ্রামের অস্পৃশ্য মানুষদের বেদম পিটিয়েছিল। তাদের ধারণা হয়েছিল যে অস্পৃশ্য মানুষরা ঘি খাওয়াতে হিন্দুদের সম্মানের হানি ঘটেছে, তাদের সম্মান মাটিতে মিশে গিয়েছিল। তাই তো সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল তারা। 1936 খ্রিস্টাব্দের 1 এপ্রিল জয়পুর রাজ্যের চাকোয়াড়া গ্রামে এরূপ ঘটনা ঘটেছিল। সেই সময় সংবাদপত্রগুলিতে এর প্রমাণ পাওয়া যায়। উপরিক্ত ঘটনাগুলির বর্ণনার পর আমি সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা সম্বন্ধে কিছু কথা বলতে চাই। ডক্টর আম্বেদকর কথা বলছেন। এজন্য আমি জাতীয় কংগ্রেসের ভূতপূর্ব সভাপতি মিস্টার ডব্লিউ.সি. ব্যানার্জির পথ অনুসরণ করে রাজনৈতিক চেতনা সম্পন্ন হিন্দুদের জিজ্ঞাসা করছি, যদিও তোমরা তোমাদের দেশবাসীর এক বিরাট অংশ অস্পৃশ্য সমাজের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনা করার সুযোগ দাও না, তবুও কি তোমরা রাজনৈতিক ক্ষমতা লাভের উপযুক্ত?
যদিও তোমরা তাদের জনসাধারণের রাস্তা দিয়ে চলাফেরা করতে দাও না, তথাপি কি তোমরা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার উপযুক্ত? এরূপ হাজার প্রশ্ন আমি করতে পারি, কিন্তু উপরিউক্ত প্রশ্নগুলি যথেষ্ট। এখানে আর বেশি প্রশ্ন করে বক্তৃতার কলেবর বৃদ্ধি করতে চাইছি না। আমি ভেবে পাই না যে ভূতপূর্ব কংগ্রেস সভাপতি মিস্টার ব্যানার্জির এই সমস্ত প্রশ্নের উত্তরে কি জবাব দেবেন। আমি এই বিষয়ে নিশ্চিত যে কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন ব্যক্তি উপরিউক্ত প্রশ্নগুলির ইতিবাচক বা হ্যাঁসূচক উত্তর দিতে পারেন না। রাষ্ট্রবিজ্ঞানী মিলের বক্তব্যের পুনরুক্তি করে প্রত্যেক কংগ্রেসী সমর্থক বলে থাকেন যে একটি দেশ অপর একটি দেশকে শাসন করতে উপযুক্ত নয়। তারা অবশ্যই স্বীকার করবেন যে একটি শ্রেণী অপর একটি শ্রেণীকে শাসন করতেও উপযুক্ত নয়। তো এই ছিল আজকের বিষয়, ডক্টর আম্বেদকরের অ্যানিহিলেশন অফ কাস্টের বই থেকে উদ্ধৃতিগুলি, সম্পূর্ণ কথাগুলি ডক্টর আম্বেদকরের আমি উপস্থাপিত করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।